চোখে ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ঘুম হয়েছে তোর? হ্যাঁ। এখন শরীরটা একটু ভালো লাগছে তাই না? না, মোটেও ভালো লাগছে না। কেন? নিতুল, আমার কেমন জানি একটা ভয় ভয় করছে বুঝলি। আমার না পেটের ভেতর। নিতুল ধরপড়িয়ে বিছানা থেকে উঠে বিন্দুর মুখ চেপে ধরল, তারপর বলল, গাধা। বিন্দু কেমন করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে সে বলল, নিতুল, আমার না ওসব লজ্জা সরম উবে গেছে বুঝলে। আমার এখন ইচ্ছে করে সব লোকের কাছে বলে বেড়াতে এসব কিছু। নিতুল ওকে এক টানে দাঁড় করিয়ে টেনে নিয়ে যেতে লাগলো ঘরের বাইরে। আমি অদ্ভুত চোখে শুধু তাকিয়ে দেখলাম দৃশ্যটি। শেষে কিনা আমার সন্দেহ ঠিক হতে চলেছে। আমার সব ভয় ডর কেমন কেটে যাচ্ছে হঠাৎ। আমার এখন শুধু মনে হচ্ছে, যে করেই হোক পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। নিজেকে কিছুতেই দুর্বল করা চলবে না। ওরা ঘর থেকে বেরিয়ে গেলে আমিও ওদের পিছন পিছন ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপর সবচেয়ে বেশি অবাক হলাম যখন ওরা দুজনে একটা ঘরে ঢুকে ভিতর থেকে দরজাটা আটকে দিল। আমি খুব দ্রুত হেঁটে সেই দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভিতর থেকে ওদের যে কথাবার্তাগুলো শুনতে পেলাম তাতে আমার পিলে চমকে গেছে, মাথা ভন ভন করে ঘুরছে। আমি তখন আমার নিজের পায়ের নিচের মাটি খুঁজে পাচ্ছি না। নিতুলকে বলছে, তোর কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই নাকি রে? এসব কথা কি কারোর সামনে বলতে আছে? বিন্দু হিহি করে হেসে উঠে বলল, বলতে নেই কেন, আমি সবার কাছেই বলবো, এক এক করে সকলকে জানিয়ে দেব। নিতুল মনে হয় ওর গালে ঠাস করে চর বসিয়েতে। বাইরে থেকে সেই আওয়াজ স্পষ্ট শোনা গেছে। বিন্দু হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠেছে। কেঁদে কেঁদে তখন সে বলছে, নিতুল, আমার সব শেষ হয়ে গেছে রে। আমার পেটের বাচ্চাটার কি হবে বলতো? ও কি জারজ হবে? ও যদি কোনোদিন জিজ্ঞেস করে আমার পিতাকে, তখন? অ্যাবর্শন করে ফেল, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কি? আমার সন্তানকে আমি ডাক্তারকে দিয়ে খুন করাবো? নিতুল, তুই আমার সন্তানকে মেরে ফেলার কথা বলছিস? নিতুল ওকে তখন ধমক দিয়ে বলল, আস্তে, পৃথু শুনতে পাবে। এমন কথাবার্তা শোনার পর বুঝতে আর বাকি নেই এদের দুজনের মধ্যে সম্পর্কটা আসলে কি। কিন্তু আমি কিছুতেই এটা মানতে পারছিলাম না। নিতুল আমায় বিয়ের আগে জোর করে আমার শরীর ছুঁয়েছে, জোর করে বিয়েও করেছে। এরপরেও আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম এই ভেবে যে সে তো আমায় ভালোবাসে, আমার জীবন সাথী করে পেতেই এসব করেছে। কিন্তু এখন যা শুনলাম, এখন আমি কি করব? কোথায় যাব? কার কাছে যাব? আচ্ছা, আমি কোথায় যেতে পারি? মায়ের কাছে? তার কাছে গিয়ে পায়ে পড়ে যদি বলি, মা, মাগো, নিতুল আমায় জোর জবরদস্তি করে বিয়ে করেছে, কিন্তু এখন সে অন্য একটা মেয়ের সাথে কি সব করে বেড়াচ্ছে, তখন কি হবে? মা কি আমার দুঃখ বুঝবেন? নাকি পরিচয়হীন একটা অনাথ মেয়ে তার পুত্রবধূ স্থান দখল করতে এসছে, এই কথা ভেবে তিনি আমায় ঘাড় ধরে ঘর থেকে বের করে দেবেন? আমি জানি না তিনি কি করবেন, কিন্তু আমায় ওখানে যে করি হোক যেতেই হবে। এমনিতে তো আমার চতুর্দিক শূন্যই। এখান থেকে যেতে হলে আমাকে পালিয়েই যেতে হবে। নিতুল দেখে ফেললে সমস্যা হবে। সে কিছুতেই আমাকে এখান থেকে যেতে দেবে না। সে আমায় যেতে দেবে তখন যখন তার উপভোগ শেষ হবে, নয়তো কখনোই যেতে দেবে না, মেরে টেরে ফেলবে। মৃত্যুর কথা শুনে আমার শরীরে কেমন ঘাম দিতে লাগলো। মৃত্যুকে মানুষ এত ভয় পায় কেন? দিনে আর পালানো সম্ভব হলো না। অনেকবার চেষ্টা করেছি, বাগানের চেয়ে দূরে কোথাও যাওয়ার সাহস হলো না। একবার বাগান ছেড়ে বাড়ির গেট পর্যন্ত চলে গিয়েছিলাম, কিন্তু দেখে ফেললো নিতুল। সে বারান্দা থেকে দৌড়ে এলো আমার কাছে, এসে আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল উঠানের দিকে। আমি ভয়ে মরে যাচ্ছিলাম। না জানি নিতুল আমায় কি শাস্তি দেয় পালিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য। কিন্তু না, নিতুল দেখি কিছু বুঝতে পারেনি। সে শুধু বলল, গেটের কাছে কখনো যাবে না। কেন? কি হবে গেলে? গেটের বাইরে বস্তির খারাপ ছেলেরা থাকে, ওদের কাজই হলো সুন্দরী মেয়ে খোঁজা। সুন্দরী মেয়ে খুঁজে ফেলে ওরা টিস করে। আমায় বলতে ইচ্ছে করছিল, তুমিও তো সুন্দরী মেয়ে পেলে জোর করে তার শরীরে ঝাঁপিয়ে পড়ো, মেয়েদের বোন বানিয়ে তাদের পেটে বাচ্চা পয়দা করো। কিন্তু সাহসের অভাবে কিচ্ছু বলতে পারলাম না। আমি মনে মনে ঠিক করলাম শুধু রাতে পালাবো, নিতুল ঘুমিয়ে গেলেই আমি পালিয়ে যাব। সন্ধেবেলায় হড়হড় করে বমি করতে শুরু করলো বিন্দু। নিতুল তখন আমার পাশে বসে গুনগুন করে গান গাইছিল। বমির আওয়াজ শুনে সে বসা থেকে উঠে দ্রুত যখন বের হয়ে যাবে, আমি তখন নিতুলের হাতটা ধরে ফেললাম। নিতুল সঙ্গে সঙ্গে হ্যাঁচকা টানে আমার হাত ছাড়িয়ে চলে গেল বিন্দুর কাছে। আমি তার পিছন পিছন গেলাম। সে আমাকে আসতে দেখে বলল, পৃথু, তুমি বিন্দুর নাভিটাই চেপে ধরো, আমি লেবু পাতা নিয়ে আসছি। ওর কথা শুনে আমার মাথায় আগুন ধরে গেল।
মেয়েটার সাথে ফষ্টি নষ্টি করে সে আমাকে গিয়ে এখন নাবি ধরে বমি ফেরাবো? কিছুতেই না। আমি পেছন থেকে বললাম, নিতুল, তুমি কি ভেবেছো আমায় যা বলবে আমি গাধার মতন শুনবো? নিতুল লেবু গাছটার দিকে যেতে যেতে বলল, এখন এসব বলার সময় না পৃথু, বিন্দুর খুব কষ্ট হচ্ছে, প্লিজ তুমি ওর কাছে যাও। আমি হেসে উঠলাম তখন। কষ্ট? অন্যকে কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হবে, নোংরা মেয়ে। বিন্দু তখনও হড়হড় করে বমি করেই যাচ্ছে। ওর চোখ মুখ কেমন লাল লাল হয়ে উঠেছে। ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি দূরে দাঁড়িয়েই রইলাম। নিতুল নিজেই লেবু পাতা নিয়ে দৌড়ে এলো বিন্দুর কাছে। সে এসে এক হাতে বিন্দুর নাকের কাছে লেবু পাতাগুলো কচলাতে শুরু করলো, আর অন্য হাতে চেপে ধরলো বিন্দুর নাভিটায়। দৃশ্যটা দেখে আমার মেজাজ আরও চড়ে গেল। আমি ওখানে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, বেশ রোমান্টিক দৃশ্য, আহা, এমন দৃশ্য সিনেমাতেও দেখা যায় না। বিন্দুর খেয়াল আমার কথার দিকে নেই। সে কেমন ছটপট করছে তার বমির যন্ত্রণা নিয়ে, আর নিতুল তাকে কিভাবে সুস্থ করে তুলবে সেই খেয়ালে আছে। আমার এসব দৃশ্য দেখতে মোটেও ভালো লাগছে না। তাই ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে বসে বসে চিন্তা করতে লাগলাম, এখান থেকে পালানোর আগে বিন্দুকে দু চারটে কড়া কথা বলে যাব, উচিত শিক্ষা দিয়ে যাব ওকে। বিন্দুর বমিটা খানিকটা কমে এলে নিতুল গেল শহরের দিকে কোনো একটা ফার্মেসি থেকে ওর জন্য ওষুধ আনবে। এই সুযোগে আমি বিন্দুর ঘরে গিয়ে দেখলাম ও বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে, আর তার চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে জল। সেই জলে ভিজে উঠেছে বালিশ। আমি তখন ওখানে দাঁড়িয়ে থেকেই বললাম, ভাইয়ের জন্য কাঁদছো নাকি? আদরের ভাইকে একটু না দেখেও থাকতে পারো না? আরে বাবা, ভাই তার বউয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে, তখনও তোমাকে দেখা যায়? ভাইয়ের জন্য অত দরদ কেন গো তোমার? বিন্দু শুধু একবার মুখ তুলে তাকালো, তারপর আবার যেভাবে ছিল ঠিক সেভাবেই বালিশে মুখ ঢেকে নিল। আমি বললাম, খুব লজ্জা হচ্ছে না? তো ভাইয়ের সাথে যখন ওসব কাজ করছিলে তখন লজ্জা করেনি? বিন্দু এবার অতি কষ্টে তার মুখ তুলল পড়ে, তারপর বলল, পৃথু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ওর মুখের ওপর বললাম, কিন্তু তোমার কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই, নোংরা মেয়ে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছো তুমি। বিন্দু বলল, প্লিজ শোনো, আমাকে তুমি ভুল বুঝছো। ভুল? পেটের বাচ্চা এসে গেছে ভুল? পৃথু, শোনো বোন, আমার কথাটা শোনো। আমার এত বেশি রাগ পেয়েছিল যে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। একটা নষ্ট মেয়ে যে কিনা আমার পথের কাঁটা, তার কথা শুনবো আমি? আমি ঘর থেকে বাইরেই যাচ্ছিলাম, তখন ঠিক পিছন থেকে বিন্দু বলে উঠল, আমায় যে হিসাবে তুমি নষ্টা বলছো সে হিসাবে তুমিও নষ্টা। কথাটা শুনে আমার মেজাজ এতটাই তিরিক্ষি হলো যে নিজেকে সামলাতে না পেরে বিন্দুর কাছে দ্রুত গিয়ে ওর গালে একটা চড় বসিয়ে দিলাম। তারপর ওর চুল টেনে ধরে খাট থেকে নিচে টেনে ফেলে দিতে দিতে বললাম, আমায় তুই নষ্টা বলছিস? তোর সাথে আমায় মিলিয়েছিস না? তখন ঘরে ঠিক পৌঁছালো নিতুল। এত দ্রুত সে ফিরে আসবে আমি ভাবিনি। নিতুল এসে আমায় এক টানে ওর কাছ থেকে সারিয়ে নিয়ে আমার গালে একটা শক্ত হাতে চড় বসিয়ে দিল। তারপর বলল, ড্রেন থেকে সোনার চেন কুড়িয়ে নিলেও ওই চেনে দুর্গন্ধ থাকেই। পৃথু, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি তোমায় বিয়ে করে। মা বাবাকে ভুলে গিয়ে শুধু তোমার মোহে অন্ধ হয়ে আমি ঘর ছেড়ে ভুল করেছি। আমার সব হারিয়েছি পৃথু, আমি আমার সব হারিয়েছি। আমি তখন রাগে কাঁপছি। কাঁপতে কাঁপতে নিতুলকে বললাম, ওর জন্য আমায় অপমান করছো তুমি? আমার চেয়ে তোমার কাছে ও বেশি, তাই না? তবে আমি চললাম, বলে আমি হাঁটতে লাগলাম গেটের দিকে। কিন্তু মনে মনে ভেবেছিলাম, গেটের বাইরে আমি কখনোই যেতে পারবো না। নিতুল আমায় এখান থেকে কিছুতেই যেতে দেবে না। কিন্তু আশ্চর্য বিষয় হলো, নিতুল আমায় সম্পূর্ণ অবাক করে দিয়ে পিছন থেকে আমায় একটা ডাক পর্যন্ত দিল না। গেট পেরিয়ে সরু গলি দিয়ে কয়েক মিনিট হাঁটতেই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। কি ভয়ঙ্কর ব্যাপার! সারা শহর তলিয়ে গেল অথই অন্ধকারে। আমার হাতে কোনো টর্চ নেই। অন্ধকারে হাঁটতে গিয়ে ভয় হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন আমায় পিছন পিছন হাঁটছে। আমি ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালাম, কিন্তু অন্ধকারের জন্য কিচ্ছু দেখা গেল না। এভাবে অন্ধকারে খানিকক্ষণ হাঁটার পর আমার পিছে কারোর হাতে স্পর্শ পেলাম, কিন্তু অন্ধকারের জন্য পিছন ফিরে কিছুই দেখা গেল না। এবার ভয়টা আমার আরও বাড়ল। হঠাৎ করে মনে হলো নিতুলের কথা। সে একবার বলেছিল, গেটের বাইরে বস্তির খারাপ ছেলেরা থাকে। যখন ভাবলাম, তখনই ঘটনাটা ঘটলো। কেউ আমায় পিছন থেকে জাপটে ধরেছে। ওর হাতগুলো এত শক্ত যে কিছুতেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে না। আমি গলা ছেড়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু চিৎকার করতে পারলাম না।
ওর একটা হাত চেপে ধরলো আমার মুখ। ওই হাতটায় কি বিশ্রী গন্ধ, আমার কেমন বমি পেয়ে যাচ্ছিল হঠাৎ। তারপর অনুভব করলাম লোকটা আমায় কোথাও টেনে নিয়ে যাচ্ছে। আমি কিছুতেই ঠায় দাঁড়িয়ে থাকতে পারছি না। হঠাৎ আমার মাথা কেমন যেন চক্কর দিয়ে উঠলো। তারপর নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে লোকটার কাঁধের ওপর ঢলে পড়লাম। আমার যখন জ্ঞান ফিরে এলো তখন দেখলাম একটা পরিত্যক্ত ভবনে ওপর আমি, আর আমার চারপাশে দাঁড়িয়ে খিলখিল করে লাল লাল দাঁত বের করে হাসছে সদ্য তারুণ্যে পা দেওয়া কয়েকটি ছেলে। ওরা আমার দিকে কেমন ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। কেন? আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম আমার পা জামাটা হাঁটুর ওপর খানিকটা ছিঁড়ে গেছে। ওরা এদিকেই তাকিয়ে আছে। ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছে। পা জামার ছেঁড়া জায়গাটা আমার হাতে তালু দিয়ে ঢেকে আমি অতি কষ্টে ওদের কাছে মিনতি করে বললাম, তোমরা আমার ছোট ভাইয়ের মতন, প্লিজ আমার সাথে খারাপ কিছু করো না। আমার কথা শুনে যেন তারা বেশ মজা পেল, তাই ওরা আবার হাসিতে মেতে উঠল। তারপর ওদের মধ্যে থেকে সর্দার টাইপের যে ছেলেটা, সে তার সদ্য জন্ম নেওয়া গোঁফের ওপর আঙুল বুলিয়ে বলল, হাপামনি, সবাই যদি বোন হয় তাহলে বই হইব কেডা তো? ওই ছেলেগুলো আবার অসভ্য হাসিতে ফেটে পড়ল। আর সর্দার টাইপ ছেলেটা ওদের সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, সবাই শুইনা রাখো আমার কথা খানা, ওরে কিন্তু আমার আগে কেউ হাত দিবা না, দিলে কিন্তু হাত কাইটটা ফেলবো কুচকইডা। ওরা সবাই একসাথে বলে উঠল, তাই হইব ওস্তাদ, আপনের পরেই আমরা হিসাব নিকাশ। তারপর আবার হাসি, কি ভয়ঙ্কর হাসি। আমার প্রচন্ড কান্না পেয়ে গেল। আমি মনে মনে নিজেকেই এখন দোষারোপ করছি আর ভাবছি, নিতুল তো সত্যিই বলেছিল গেটের বাইরে গেলে বিপদ হবে। ওর কথা কেন যে শুনিনি। এখন কেমন হলো? ওদের মধ্যে একটি ছেলে হঠাৎ বলে উঠল, ওস্তাদ, রাইত তো কাবার হইয়া যাইতেছে, নিশি রাতের আগেই মামলা খালাস কইরা ফেলান উচিত। সর্দার বলল, খরমু, সমস্যা নাই, আগে নেশা পানি খাইয়া লয়। বলে ওরা শপিং ব্যাগ থেকে নেশা জাতীয় কিছু আছে এর ভেতর বোতল বের করলো। তারপর সবাই গোল হয়ে বসে বোতলের ছিপি খুলে মুখে ঢালতে লাগলো সেই তরল নেশা দ্রব্য। একসময় সর্দার আমায় দেখিয়ে বলল, হাপামনিরও এক ঢোক খাইয়া দে রে। সর্দার ছেলেটা বিশ্রী করে হাসছে, আর তার আদেশ পেয়ে একটা রোগা মতো ছেলে বোতল হাতে এগিয়ে এলো আমার দিকে। তারপর আমার কাছে এসে যেই বোতলের মুখটা আমার মুখে ধরবে, ঠিক তখন ওর তল পেটের জায়গা মতো এক ঘুষি মেরে দিলাম। ঘুষি খেয়ে ছেলেটা বাবাগো বলে চিৎকার করে বসে গেল মেঝেতে। আর এই দৃশ্য দেখে সর্দার ছেলেটা হাততালি দিয়ে বসা থেকে উঠে আমার চারদিকে ঘুরতে ঘুরতে বলল, ফাইন, তোরে আমার পছন্দ হয়েছে আপামনি, আমার জেদি মাইয়া খুব পছন্দ, জেদি মাইয়াগোর সাথে ওইসব করলে বিরাট মজা। বলে হাসতে লাগলো ছেলেটা। আমার ইচ্ছে করছে এই ছেলেটাকে এক ঘুষি মেরে জীবনের হাসিটা একেবারে বন্ধ করে দিই। কিন্তু সমস্যা হলো ছেলেটা কাছে ঘেঁষছে না। ওদের মধ্যে থেকে হঠাৎ একটা ছেলে বলে উঠল, ওস্তাদ, হাত পাও বাইন্ধা দিলে কেমন হয়? সর্দার ছেলেটা ওই ছেলেটাকে বলল, হায়, কাছে আয়। ছেলেটা কাছে আসলো। সর্দার ছেলেটার গালে এক মস্ত থাপ্পড় মেরে বলল, ওস্তাদি করবি না, আগেই কইয়াছিলাম, বাঁধবো না বাঁধবো না এটা আমার এখতিয়ার। এখন ফাউল মুইনা কারোর পরামর্শ মোতাবেক কাম করে না। ওই ছেলেটা তখন এমন ভয় পেল, সে সর্দার ছেলেটার পায়ে পড়ে বলল, মাপ কইরা দেন উস্তাদ, আমারে মাপ কইরা দেন। ভয়ে এবং ঘেন্নায় আমার গা গুলিয়ে আসছে। তারপর ভয়ঙ্কর এক হাসিতে মেতে উঠল মুন্না। আমি ভয় পাচ্ছি, ভীষণ ভীষণ ভয়। আমার এই মুহূর্তে মনে হচ্ছে এর চেয়ে নিতুলের অবহেলাই ভালো ছিল। কিন্তু এখন আমার কি হবে? সর্দার ছেলেটা আমার দিকে এগিয়ে আসছে, তার ঠোঁটে সিগারেট। সেই সিগারেটের ধোঁয়া ছেড়ে দিয়ে বলল, ওর না খোল। আমি ঘৃণা ভরা চোখে ওর দিকে তাকিয়ে বললাম, জীবনেও খুলবো না। আমার এমন জবাব শুনে ছেলেটার মাথা ধরে গেল। সে সঙ্গে সঙ্গে সিগারেটটা ফেলে দিয়ে দ্রুত পায়ে হেঁটে এলো আমার কাছে। তারপর আমার কাছে এসে সর্দার ছেলেটা আমার ওড়না হাত দিতেই